সংস্কৃত সারথী ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিকের এই বছরের জন্য সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বাংলা বিষয়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো গতদিন আমি তোমাদের বাংলা বিষয়ের প্রথম পর্বের ভিডিওতে সম্পূর্ণ গদ্যাংশ এবং পদ্যাংশের যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব ভালোভাবে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং সেখানে বলে তো বাংলা বিষয়ের প্রথম পর্বের গদ্য এবং পদ্যর যে গুরুত্বপূর্ণ প্রশ্নের আমি ভিডিওটি করেছিলাম তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের যে নাটক রয়েছে নানা রঙের দিন এবং বিভাব নাটকটি, এছাড়া আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প, অলৌকিক এবং পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি, এছাড়াও সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থে যে কটা গল্প রয়েছে সেই তার মধ্যে 5টা গল্পের মধ্যে আমি যে কোনো 3টে গল্প এই বছরে তোমাদের সাজেশনে রেখেছি। তো চলো দেখে নেওয়া যাক এই ভিডিওতে তোমাদের জন্য কোন কোন গুরুত্ব প্রশ্নগুলো রয়েছে। তবে বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি আরেকটা কথা বলে রাখি, একটা প্রশ্ন যে আর কিভাবে দিতে পারে সেই টোটাল সম্পূর্ণ ব্যাপারটা আমি কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অথবা দিয়ে চাইলে লিখে নিতে পারো এবং তোমাদের কাছে যদি সেই নোটসপত্র থাকে সেখানেও কিন্তু তোমরা অবলিক দিয়ে লিখে রাখতে পারো। চলো এবার দেখানো যাক আজকের এই দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো বন্ধুরা, এবার আমি শুরু করছি তোমাদের দ্বাদশ শ্রেণীর 2024 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ 100% কমন সেশন। তো তোমাদের বলে দিলাম আজকের বাংলার দ্বিতীয় পর্বের এই ভিডিওতে আমি প্রথমে আলোচনা করতে চলেছি নাট্যাংশ। তো তোমাদের দুটো নাটক রয়েছে, একটা নানা রঙের দিন এবং আরেকটা হচ্ছে বিভাগ নাটক। তো তোমরা এই দুটো নাটকের মধ্যে শর্ট প্রশ্ন আর বড় প্রশ্ন যে কোনো একটা নাটক কিন্তু ভালো করে পড়লেই হবে, সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমি নানা রঙের দিনের নাটকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো তার মধ্যে দেখো প্রথম প্রশ্নটা, দেখো এখানে একটা প্রশ্নের ভিতরে অর দিয়ে যে অবলিক চিহ্ন, এই যে অবলিক চিহ্ন, তারপরে এই যে অবলিক চিহ্ন, একটা প্রশ্নের মানে অর দিয়ে কতভাবে যে আসতে পারে সেটা আমি এখানে লিখেছি। তো প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে 100% কমন প্রশ্ন, খুব ভাইটাল। এটা দেখো বলেছে যে অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, বা ডট ডট দিয়ে বলছে তাদের আনন্দ দেওয়াই হলো নাটক ওয়ালাদের একমাত্র কর্তব্য। তো এইটা হচ্ছে বক্তার এ কথার তাৎপর্য লেখো। এই প্রশ্ন আরেকভাবে দিতে পারে, দেখো এবার কোশ্চেন গুলো শুনে নাও যে এই কোশ্চেনটা না দিয়ে যদি অন্য কি কোশ্চেন থাকতে পারে, কোশ্চেনটা কিভাবে আসতে পারে। এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, বা বলছে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, বা অন্য আরেকটা কোশ্চেন থাকতে পারে যারা বলে অভিনয় একটি পবিত্র শিল্প তার সব গাধা। তো এই প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা লাইন দিয়ে এখান দিয়ে প্রশ্ন তোমাদের আসতেই পারে। তো কে কেন এই কথা বলেছেন, ঠিক আছে, তো তাৎপর্যও থাকতে পারে বা কথাটা দিতে পারে কে কেন এই কথা বলেছেন। আবার দেখো আরেকটা ভাবে আসতে পারে, আরেকটা কোশ্চেন দিয়ে যে এই পবিত্রতার নামাবলীটা সেদিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে, ঠিক আছে, কোন দিনের কথা বলা হয়েছে, কিভাবে পবিত্রতার নামাবলীটা ফাঁস হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এই প্রশ্নটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা দেখো, এই এতগুলো প্রশ্নের একটাই কিন্তু উত্তর কিভাবে লিখতে হবে সেটা ডেমো কিন্তু আমার কাছে তৈরি করা আছে। তো তোমাদের যদি কারোর মনে হয় যে এই প্রশ্নটার অ্যান্সার লাগবে, তারা অবশ্যই আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে বলতে পারো। এরপর দেখো সেকেন্ড প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এটাও, যে আমাদের দিন ফুরিয়েছে, মানে এই লাইনটা দিয়ে কোশ্চেন থাকতে পারে, বা থাকতে পারে হায়রে প্রতিভা কোথায় গেল বলো তো, একটা আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে। হুম বা অন্য লাইন দিয়ে থাকতে পারে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। বা দেখো আরেকটা লাইন বলছে, দেখো তার মানে বুঝতে পারছো কতগুলো, যে কোনো লাইন তোমাদের টেক্সটটা খুব খুঁটিয়ে পড়তে হবে, যে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। তার মানে ভাবো, তোমরা যদি টেক্সট ভালো করে পড়ো কোন লাইন কোথায় রয়েছে মাথায় রাখতে পারলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই যে এতগুলো কোশ্চেন দিয়ে তারপর কি বলছে, যে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন এর তাৎপর্য লেখো, বা বক্তার এমন উপলব্ধির কারণ কি। তাহলে ভাবো যে তোমাদের এই দুটো প্রশ্ন বলবে, দুটো প্রশ্ন কিন্তু তোমরা নানা রঙের দিন থেকে খুব ভালো করে রেডি করে নেবে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, এটাও কিন্তু 100% কমন, এটা খুব ভালো করে রেডি করবে। তারপর দেখো এক্সট্রা হিসেবে তোমরা রজনী মানে এই নানা রঙের দিন থেকে আরো দুটো কোশ্চেন একটু পড়ে রাখবা। 1 নম্বর হচ্ছে অভিনেতা রজনীকান্তের চরিত্র আলোচনা করো, বা চরিত্রটা একটু ঘুরে দিতে পারে, দেখেছো রজনী চাটুর্যে মরা হাতি সোয়া লাখ, ঠিক আছে। বা বলছে ধুধু করা দুপুরে যেমন সঙ্গীহীন তেমনি। তো উক্তিটির আলোকে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। বক্তা বলতে বুঝতেই পারছো তোমার রজনীকান্তের চরিত্রের কথা এখানে বলেছে, ঠিক আছে। এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন দেখো, এটা একটু দেখে রাখবে, যে নানারঙের দিন নাটকটির নামকরণের সার্থকতা লেখো, বা নানারঙের দিনের নাটকের সূচনায় মন্ত্রসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। বা অর দিয়ে দিতে পারে যে নাটকের নামকরণটি কতখানি সার্থক তা আলোচনা করো, মানে এটা অর দিয়ে তোমাদের কিন্তু থাকতে পারে। কারণ বুঝতে পারছো, তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো করে আগে পড়ে নেবে, তারপর এই দুটো একটু রেডি করে নেবে, ঠিক আছে। আমার মতে দেখো বিভাব নাটকের তুলনায় এই নাটকটা বেস্ট। তো এই নাটক থেকে যারা অ্যান্সার করবে তারা কিন্তু নাম্বারটা পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
দেখো বন্ধুরা, এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় নাটক বিভাব নাটকে। তো এটা আরেকটা নাটক, তো যে কোনো একটা নাটক থেকে পড়লেই হবে তোমাদের। তো বিভাব নাটক থেকে দেখো মাত্র আমি 3টে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে প্রথম 2টো প্রশ্ন একটু ভালো করে পড়তে হবে, তারপরে একটা এক্সট্রা পড়তে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। তো অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। তো এই প্রশ্নটা আর ঘুরিয়ে কিভাবে দিতে পারে, বিভাব নাটকের নামকরণের সার্থকতা লেখো, বা শম্ভু মিত্রের মতে বিভাব নাটকের নাম কেন অভাব হওয়া উচিত তা লেখো। দেখো, বা আরেকটা দিতে পারে যে নামের দিক থেকে আমার একটা আপত্তি রয়েছে, কিসের নামের কথা বলেছে, বক্তার আপত্তি কেন। বুঝতে পারছো? তাহলে কোশ্চেনটা কিন্তু তোমাদের এবছর বিভাব নাটক থেকে যারা ভালো করে পড়বে তারা এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে, এটা কিন্তু 100% কমন প্রশ্ন। এছাড়াও তো আরেকটা প্রায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বুদ্ধিটা কি করে এলো তা বলি, বক্তাকে তা কিভাবে এসেছিল, বুদ্ধিটাই বা কি। ঠিক আছে, এখানে আবার ঘুরে দিতে পারে যে অনেক ভেবেচিন্তে আমরা একটি প্যাচ বের করেছি, কিভাবে এই প্যাচটি মাথায় এসেছিল তা লেখো। দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবছর সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার দেখো এক্সট্রা হিসাবে এখান থেকে তোমরা আরেকটা প্রশ্ন দেখে রাখবে, এইবার লোকের নিশ্চয়ই খুব হাসি পাবে, বা কোথায় জীবনের খোরাক, হাসির খোরাক নেই, বা এই চার দেওয়ালের মধ্যে ঘরের জীবনকে উপলব্ধি করা যাবে। তো দেখো, এই এতগুলো কোটেশন দিয়ে এটার প্রশ্নটা কি, যে বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কি। দেখো, এই বিভাব নাটক আর এই হচ্ছে তোমাদের নানারঙের দিকের নাটক, দুটো প্রশ্নের সাজেশন আমি বলে দিলাম, মানে দুটো নাটকের সাজেশন গুলো বলে দিলাম। তো এইখান থেকে যে কোনো একটা নাটক, কেউ চাইলে বিভাব নাটক, নানারঙের দিন নাটক, কেউ চাইলে বিভাব নাটক, যার যেটা ইচ্ছা সে কিন্তু ভালো করে পড়তে পারে। তবে আমার মতে নানারঙের দিনের নাটকটা তোমরা খুব ভালো করে পড়তে পারো, এই কয়েকটা বিশেষ করে প্রথম দুটো প্রশ্ন ভালো করে পড়লেই তোমরা আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। আর বিভাব নাটক থেকে যদি পড়ো এই 3টে মাত্র কোশ্চেন, তো যার যেটা ইচ্ছা সে যে কোনো একটা নাটক ভালো করে পড়বে। ঠিক আছে, তো এরপর আমরা বন্ধুরা চলে যাচ্ছি আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। তো তোমরা জানো যে, দেখো আমি এখানে একটা মানে খুব ভাইরাল একটা লাইন লিখে দিই, সেটা হচ্ছে যে কোনো একটি টেক্সট ভালো করে পড়লেই হবে। তো যে কোনো মানে একটা আন্তর্জাতিক কবিতা হচ্ছে তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এবং আর ভারতীয় গল্প হচ্ছে অলৌকিক। তো যে কোনো একটা টেক্সট ভালো করে পড়লেই হবে। তো সেখানে এখানে আমার একটু মতামত দিয়েছি যে আমার মতে তোমরা ভারতীয় গল্প, অলৌকিক খুব ভালো করে পড়ো। ঠিক আছে, তো কেননা পড়তে জানি আমরা মজুর প্রশ্ন থেকে মোটামুটি অনেকগুলো প্রশ্ন পড়তে হয়, আর অলৌকিক থেকে মোটামুটি 2টো প্রশ্ন পড়লে তোমরা একটা সেখান থেকে লিখে আসতে পারবে। তো দেখো, এই জন্য অলৌকিকটাকে আমি গুরুত্বের দিক থেকে একদম 100% দিচ্ছি, তোমরা এইটা ভালো করে পড়বে। অলৌকিকের প্রথম প্রশ্ন খুব ভাইরাল প্রশ্ন, মানে ট্রেনের ঘটনাটা লিখতে হবে আর কি। এখানে চোখের জলটা তাদের জন্য, বা এই কোশ্চেনটা বাদ দিয়ে অন্যভাবে থাকতে পারে আমার চোখে জল, বক্তা কোন ঘটনায় কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন। বা বলছে অবাক বিহল বসে আছি মুখে কথা নেই, বক্তার মুখে কথা নেই কেন। দেখো, তার মানে এই একটা প্রশ্ন, অর দিয়ে আবার এটাও থাকবে, একই উত্তর কিন্তু। ঠিক আছে, আবার বলছে বা দিয়ে দেখো, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনাটির বর্ণনা দাও। এখানে আবার ঘুরে দিতে পারে, ঠিক হলো ট্রেনটি থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হচ্ছে এবং সেটা কিভাবে থামানো হয়েছিল। দেখো, আমি কিন্তু এখানে লিখেই দিয়েছি, তোমাদের এই কোশ্চেনটা এবছর 100% কমন আসবেই আসবে। তো বন্ধুরা, এই এতগুলো প্রশ্নের যে একটা উত্তর কিভাবে হয় সেটাও যদি কারো ডেমো লাগে তাহলে কিন্তু তারা আমাকে অবশ্যই বলবে। তাও তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নটা আমি কিভাবে এখানে তৈরি করেছি। দেখো উত্তরটা, যে এই যে দেখো কতগুলো প্রশ্ন যেগুলো আমি দেখালাম এখানে, সেই প্রশ্নগুলো ওর দিয়ে কত রকম প্রশ্ন আসতে পারে। দেখো, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, এরকম একটা প্রশ্ন। ঘটনাটা কি, বক্তার মানে কোন প্রতিক্রিয়া হয়েছিল। তো যাই হোক না কোনো প্রশ্ন কিন্তু একটা। এবার দেখো এখানে লেখা আছে চোখের জলটা তাদের জন্য, বা আমার চোখে জল। দেখো উত্তরটা কিন্তু আমি এভাবেই এখানে তোমাদের তৈরি করে দিয়েছি। তো কারো যদি মনে হয় সে অবশ্যই আমার কাছে কিন্তু গ্রুপে বলতে পারে, মানে গ্রুপে না, ভিডিওর কমেন্ট বক্সে। তো এখানে দেখো মোটামুটি তোমাদের কোটেশন দেওয়া আছে, এখানেও তোমাদের মোটামুটি কোটেশন দেওয়া আছে, লাস্টের দিকে যে লোকজন ট্রেন থামানোর জন্য বদ্ধপরিকর। তো এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেনের উত্তরটা রেডি করতে হবে। ঠিক আছে, তো এবার দেখো আমরা চলে যাচ্ছি তোমাদের পরবর্তী কোশ্চেন। আরেকটা প্রশ্ন দেখো এখান থেকে তোমরা পড়তে হবে অলৌকিক নাটকের, সেটা হচ্ছে গল্পটা মনে পড়লেই হাসি পেত, বা গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, বা গল্পটা বার কয়েক গুরুদ্বারেও শুনেছি, বা এটা অসম্ভব। গল্পটা কি বিশ্লেষণ করো, বা গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল তা লেখো। বা দেখো আরেকভাবে দিতে পারে কোশ্চেনটা, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, এবং পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো। তাহলে মানে বুঝতে পারছো, তোমাদের এই ঘটনাটা হচ্ছে প্রথম পার্টের গল্প, অলৌকিক গল্পের, সেই গুরু নানকের মানে যখন বর্ধনাথ জল তেষ্টা পেয়েছিল তখন গুরু নানক কিভাবে তার জন্য জলের সন্ধানের উৎস খুঁজে দিয়েছিলেন, সেই পার্টটা এখানে লিখতে হবে। আর প্রথমে যেটা বললাম সেটা তো, যে প্রশ্নটা আলোচনা করলাম সেটা হচ্ছে সেই লাস্টের দিকে ট্রেনের কাহিনীটা। তো দেখো তোমরা খুব ভালো করে অলৌকিক নাটকটা পড়ো, এবং এই দুটো প্রশ্নের অ্যান্সার মাত্র বাড়িতে ভালো করে পড়ো, তাহলে তোমাদের আর এখান থেকে মানে আন্তর্জাতিক কবিতার ভারতীয় গল্পের মধ্যে শুধু ভারতীয় গল্প পড়লে তোমাদের কিন্তু 100% কমন আসবে। এবার কেউ যদি মনে করো যারা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন
ওই কবিতার প্রশ্নগুলো অ্যান্সার করবে, তারা এই তিনটে প্রশ্ন, দুটো প্রশ্ন ভালো করে পড়লে একটা কমন পেয়ে যাবে 100%। তো প্রথম প্রশ্ন কি দিয়েছি দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে, যে পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? তো কাদের জয়ের কথা বলা হয়েছে? তাদের প্রতি কবির যে মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন, খুব ভালো করে তোমরা রেডি করবে। এরপর পরবর্তী প্রশ্ন দেখো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন দেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে তোমরা আরেকটা প্রশ্ন একটু দেখে রাখতে পারো, যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় মজুরের প্রশ্নগুলি কি কি, এবং এই প্রশ্নগুলির মাধ্যমে কবির যে সমাজ চেতনার পরিচয় পাওয়া যায় তা লেখো। দেখো এই হচ্ছে তিনটে প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের মানে এই আন্তর্জাতিক কবিতা থেকে। তো তোমরা আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প যার যেটা ইচ্ছা খুব ভালো করে পড়ো। তো আবার বলছি, আমার মতে ভারতীয় গল্পটা অর্থাৎ তোমাদের অলৌকিক গল্পটা খুব ভালো করে তোমরা পড়তে পারো। এবার চলে যাচ্ছে আমাদের পরের পার্ট, আমার বাংলা অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায় লেখা। দেখো আমি কিন্তু এখানে কি লিখে দিয়েছি, মাত্র দুটো গল্প ভালো করে পড়লেই হবে। তোমরা জানো যে আমার বাংলা থেকে তোমরা মিনিমাম 5খানা গল্প পড়েছো, তার মধ্যে মাত্র দুটো গল্প এখান থেকে তোমরা ভালো করে পড়লে তাহলে বাকিগুলো পড়তে হবে না। তার মধ্যে আমি কোন কোন গল্প এখানে দিয়েছি দেখো, প্রথমেই দিয়েছি হাত বাড়াও, গুরুত্বের নিরিখে। দেখো তোমাদের বইয়ে কিন্তু সবার লাস্টে ছিল, কিন্তু আমার কাছে গুরুত্বের নিরিখে হাত বাড়াওয়ের প্রশ্ন এবার আসবেই 100% কমন, মানে এইটা তোমরা প্রথমেই পড়বে। তো বলে দিয়েছি এই বছর হাত বাড়াও গল্প থেকে প্রশ্ন আসবেই আসবে। তো তোমরা এখান থেকে প্রশ্ন ভালো করে পড়বে। তো কি কি প্রশ্ন পড়বে হাত বাড়াও গল্প থেকে, যে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন, বা সেই দুটি জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। আজ বা লিখতে দিতে পারে যে আজও সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়, মানে কোশ্চেনটা অর্ধ আছে। তো চোখ দুটি কার? তার শারীরিক চেহারার বর্ণনা করে লেখকের এমন মনোভাবের কারণ লেখো। দেখো এই প্রশ্ন কিন্তু 100% কমন দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা কিন্তু এটা রেডি করবে, ঠিক আছে? তো এটার অ্যান্সার যদি কারো লাগে আমাকে অবশ্যই বলবা তোমরা ভিডিও কমেন্ট বক্সে। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা পড়বা, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে, তাহলে কে শনাক্ত করছে, কাদের কেন খুনি বলা হয়েছে? দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য এবছর 100% কমন, ঠিক আছে? খুব ভালো করে কিন্তু রেডি করবে। দেখো হাত বাড়াও থেকে মাত্র দুটো প্রশ্ন তোমাদের আমি এখানে দিলাম, এই দুটো প্রশ্ন একটা ভালো করে তোমার রেডি করো, তাহলে একটা কমন পাবে। এরপরে দেখো পরের গল্প যাচ্ছি আমরা, সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। তা দুটো গল্প আমি ভালো করে পড়তে বলেছি, কিন্তু আমি এখানে দিয়েছি তিনটে গল্প, তার মানে দুটো গল্প আমি এখানে দেইনি, বুঝতে পারছো তোমরা? সেই দুটো গল্পের প্রশ্ন মানে ধরতেই হবে না তোমাদের বলতে গেলে। তো এখন দেখো মেঘের গায়ে জেলখানা থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে, যে গায়ের লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে, নির্ঘাত পিছে ডাকাত। তো সাধুকে, মেঘের গায়ে জেলখানার রচনা অবলম্বনে সাধুর যে পরিচয় পাওয়া যায় তার লেখো, ঠিক আছে? 100% কমন। তো এই প্রশ্নের সঙ্গে অর দিয়ে কিন্তু তোমাদের এই একই প্রশ্ন এটা হতে পারে, এটা না পড়লেও না দিলেও হতো এখানে, যে মেঘের গায়ে জেলখানার রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো, মানে সাধুচরণের কাহিনী মানে এইটা, এবং মুস্তাফাটা একটু আলাদা করে তোমাকে পড়তে হবে। এবং দেখো আরেকটা প্রশ্ন মেঘের গায়ে জেলখানার, যে জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর, কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের উপর কিরকম অত্যাচার করা হতো। অর্ধি আরেকটা ভাবে আসতে পারে, জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে, কোন জেলখানা? সেই অভিজাত শ্রেণীর কয়েদিরা সেখানে কেমন ভাবে থাকতো। দেখো মেঘের গায়ে জেলখানা থেকে মাত্র এই দুটো প্রশ্ন পড়লে তুমি কিন্তু এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। এইবার দেখো আমরা চলে যাচ্ছি লাস্ট আমাদের যেটা রয়েছে গারো পাহাড়ের নিচে। তো এখান থেকে কি পড়তে হবে, যে কিন্তু হাতি বেগার আর চললো না। হাতি বেগার আইন কি, তা আর চললো না কেন? এই একটা প্রশ্ন ভালো করে পড়বে এটা। তারপর তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো, প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, এবং কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এই জায়গাটা একটু ভুল হয়েছে, কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে? এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, যেন রাবণের চিতা জ্বলছে। তো রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জ্বালিয়েছিল, এই আগুন তাদের কিভাবে সাহায্য করে থাকে, বোঝা গেল? এক্সট্রা হিসেবে এখান থেকে আরেকটা প্রশ্ন পড়বা, যে এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় তাদের জীবনে শান্তি নেই। তো মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দিয়ে তাদের জীবনে শান্তি নেই কেন তা লেখো। বা অর্ধে আসতে পারে, গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও, বোঝা গেল? এই হচ্ছে কয়েকটা প্রশ্ন। দেখো তোমাদের কিন্তু আমি আবার বলছি, যে আমার বাংলা থেকে হাত বাড়াও, তারপর মেঘের গায়ে জেলখানা এবং গারো পাহাড়ের নিচে, এই তিনটের মধ্যে আমি আবার কি বলেছিলাম এখানে, মাত্র দুটো গল্প, মানে প্রথম দুটো গুরুত্বের দিকে একটা হাত বাড়াও, একটা মেঘের গায়ে জেলখানা। কেউ যদি এই দুটো গল্পও পড়ে যায় ভালো করে, তাহলেও সে কমন পেয়ে যাবে, তাহলে বাকি পার্টগুলো তাকে ধরতে হবে না। কিন্তু যারা আরেকটু ভালোই করে পড়তে হবে তারা এক্সট্রা গারো পাহাড়ের নিচেটা পড়ে রাখতে পারো, তাতে একটু রিস্ক কম থাকবে, ঠিক আছে? এছাড়া তোমাদের ধরো যেটা রয়েছে ছাতির বদলে হাতি, তারপর কলের কলকাতা, ওই দুটো পার্ট এই বছরের জন্য একদম গুরুত্বপূর্ণ না। তো তোমরা এই কটা প্রশ্ন পড়লেই খুব ভালো করে কমন পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই হলো আমাদের বাংলা বিষয়ের এই দ্বিতীয় পর্বের সম্পূর্ণ সেশন। আশা রাখছি তোমরা এই কয়েকটা প্রশ্ন খুব যদি বাড়িতে ভালো করে মন দিয়ে রেডি করতে পারো,
তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবং কারো যদি কোনো প্রশ্ন দরকার হয় তাহলে তারা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে। বন্ধুরা, এই হলো তোমাদের বাংলা বিষয়ের আজকের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্বের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আশা রাখছি এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি এখন থেকে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। বন্ধুরা, এরপর তোমাদের বাংলা বিষয়ের বাকি পার্টগুলি নিয়ে আমি তোমাদের তৃতীয় পর্বের ভিডিও আলোচনা করব। তো সেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে বাংলার শিল্প সংস্কৃত সাহিত্যের ইতিহাস, অর্থাৎ তোমাদের যে গানের ধারা রয়েছে, চলচ্চিত্র, চিত্রকলা, বিজ্ঞান চর্চা এবং খেলাধুলার ইতিহাস, এছাড়াও তোমাদের ভাষাতত্ত্বের পাঠটা বাংলার। আর যেই 2 থেকে 3টি তোমাদের আমি প্রবন্ধ বলবো, সেই কটা কিন্তু মানে ভালো করে পড়লে তোমরা তার মধ্যে একটা কিন্তু কমন পেয়ে যাবে। তো এই কয়েকটা জিনিস নিয়ে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে এইটুকুই থাক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।